প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাই। সঙ্গে আছি আমি নুসরাত জাহান জেরি। প্রিয় দর্শক, গণ অভ্যুত্থানের কথা চলে আসলে সঙ্গীতের কথা যেন চলেই আসে। সঙ্গীত, বিপ্লব এবং গণ অভ্যুত্থান আসলে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের অভ্যুত্থানের প্রেক্ষাপটে আমরা আসলে যদি কথা বলি ১৯৭১ সালের সেই ম্যাডিসন স্কোয়ারে সংঘটিত হওয়া কনসার্ট নিয়ে, জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশঙ্কর দাস থেকে শুরু করে এখনকার ২০২৪ সালের গণ অভ্যুত্থানও সঙ্গীত আসলে একটি অবিচ্ছেদ্য অংশ। দর্শক, আমরা সেই সঙ্গীত এবং সেই মিউজিক অব দ্য মুভমেন্ট নিয়ে কথা বলবো আজকে ডেডলাইন ৩৬শে জুলাইয়ে। আপনাদের আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে। হয়েছে পরবর্তীতে ফ্রান্সের জাতীয় সঙ্গীত, তেমনিভাবে মার্কিন বিপ্লবী যুদ্ধ বা মার্কিন স্বাধীনতা যুদ্ধেরও অবিচ্ছেদ্য অংশ ছিল বিপ্লবী গান। এরপর বিশ্বের সকল বিপ্লবকেই এগিয়ে নিয়ে গেছে গান এবং সঙ্গীত, হয়েছে প্রতিবাদের ভাষা। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও ছিল গান এবং সঙ্গীতের বড় ভূমিকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর প্রতিবাদের অন্যতম ভাষা ছিল গান। আন্দোলনের মাঠে শিক্ষার্থী সহ আন্দোলনকারীরা বাদ্যযন্ত্র নিয়ে গেয়েছেন প্রতিবাদের গান। আন্দোলনে অংশ যেমন নিয়েছিলেন, তেমনি অন্যায়ের প্রতিবাদে নিজেদের লিখা নতুন র্যাপ গান গেয়েছিলেন র্যাপার হান্নান ও সেজান। আন্দোলনের পক্ষে গান গাওয়ায় র্যাপার হান্নানকে আটক করে পুলিশ, জেলও খাটতে হয় তাকে। গণহত্যা শুরুর পর প্রতিবাদ আর আন্দোলনের সমর্থনে আসতে থাকে একের পর এক গান। প্রতিষ্ঠিত শিল্পী নয়, বরং আলোচিত গানগুলো এসেছে তরুণ প্রজন্মের হাত ধরে। এসব গান দেশের মানুষকে যেমন জাগ্রত করেছে, তেমনিভাবে করেছে প্রতিবাদীও। ৫ই আগস্ট বা ৩৬শে জুলাই, যেদিন গণ অভ্যুত্থান নিয়ে এলো বিজয়, সেদিন উচ্ছ্বাসিত মানুষের কণ্ঠে ছিল প্রতিবাদের সেই গানগুলি, যা এখনও গেঁথে রয়েছে মানুষের হৃদয়। প্রিয় দর্শক, এই মুহূর্তে ডেডলাইন ৩৬শে জুলাই স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী, সঙ্গীতের মাধ্যমে বিপ্লব বা দ্রোহ যে প্রকাশ করেন সেই পারসা মাহজাবিন পূর্ণি। পূর্ণি, কেমন আছেন আপনি? ভীষণ ভালো আছি, আপনি? আমিও বেশ ভালো আছি। প্রথমেই আপনার তো পরিচয় এখন সঙ্গীত শিল্পী, বিপ্লবী, সঙ্গীতের মাধ্যমে যে দ্রোহ প্রকাশ করে, আপনার তো নানান ধরনের পরিচয় আসলে, কিন্তু আমরা আজকে সঙ্গীত শিল্পী পূর্ণির সঙ্গে কথা বলবো। পূর্ণি, আপনি ফিজিক্যালি এবং হলো যে সঙ্গীত তো সাইকোলজিক্যালি, আসলে ফিজিক্যালি হলো যে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কবে থেকে হলেন, এবং যে গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কবে থেকে হলেন, দুটোর ব্যাপারেই জানবো। ফিজিক্যালি প্রথম থেকেই ভীষণ ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে আমি একদমই বিছানা থেকে উঠতে পারিনি, এরকম অবস্থা, ভীষণ খারাপ অবস্থা ছিল আমার। একদম লাস্টের 2 দিন গিয়েছিলাম, তো যখন যে বাসায় বসে থাকতে পারছিলাম না, আসলে সবার চারপাশে এরকম অবস্থা দেখে বসে থাকতে না পারার কারণেই গানটা লেখা, যেন আমি বাসায় বসে যেন কিছু একটা কন্ট্রিবিউট করতে পারি, সেই জায়গা থেকে লেখা। আচ্ছা, এই গানটা যখন আপনি লিখছিলেন, এই গানের কথাগুলো আমরা জানি, আমাদের দর্শকও জানে, এই গানের কথা লেখার সময় আপনার কি মনে হচ্ছিল? যে নামগুলো আপনি ব্যবহার করেছেন এবং যেইভাবে আপনি আপনার অনুভূতি ব্যক্ত করেছেন, আপনার মাথায় তখন কি চলছিল? দুঃখ, ক্ষোভ, বলতে গেলে আমার ভীষণ দুঃখ থেকে লেখা গান। প্রত্যেকটা ওয়ার্ড আমার গানটা লেখার সময় এত কিছু চিন্তা করতে হয়নি, যা ছিল মাথায় আমি জাস্ট ঢেলে দিয়েছি, যেটা বলে যে আমার এক্সট্রা করে কিছু ভাবতে হয়নি। আমার মনে হয় দেশের সবগুলো মানুষই এভাবেই ভাবছিল, আমিও সেভাবেই ভাবছিলাম। হয়তো তারা গুছিয়ে বলেনি, আমি গুছিয়ে বলেছি। সঙ্গীত বরাবরই হলো মনস্তাত্ত্বিকভাবে হলো যে বিশাল বড় একটা অস্ত্র বলেন, ওয়েপেন বলা হয়ে থাকে।
বাংলাদেশের গণ অভ্যুত্থানে আপনি এবং আরও অনেক শিল্পীদের যে অবদান সেটাকে আসলে কিভাবে দেখছেন, এবং গণ অভ্যুত্থানে সঙ্গীতের অবদান কি বলে মনে করছেন? সঙ্গীতের অবদান অবশ্যই অনেক বেশি। আমরা ৭১-এর সময়ও যেটা আমরা শুনেছি বা আমরা তখন যেসব জাগরণের গান ছিল ওগুলো শুনেই তো আমরা বড় হয়েছি। সেই জাগরণের গানগুলোর মধ্যে যে শক্তি ছিল, যেই মানে স্পৃহা ছিল, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। আজও কিন্তু শুনলে আমরা দেখিনি মুক্তিযুদ্ধ, কিন্তু আমরা আসলে অনুমান করতে পারি যে কেমন ছিল। সেই জায়গা থেকে জানি না আমার অবদান কতখানি, আমি আসলে বড়াই করতে চাই না, তবে আরও যারা লিখেছিলেন গান, বিভিন্ন র্যাপ টপ ছিল, সবগুলো আমি শুনেছি, ভীষণ ভালো ছিল। আর আমার মনে হয় মানুষকে এনার্জি দেওয়ার জন্য বা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য এগুলো দরকার ছিল। আচ্ছা, এই যে আপনি বললেন আপনার খুব খারাপ লেগেছিল এবং খারাপ লাগা থেকেই আপনার এই গানটা লেখা এবং আপনার কোনো কষ্ট হয়নি, কিন্তু পরবর্তীকালীন সময়ে আমরা শুনতে পেয়েছি যে জানতে পেরেছি এই গান লেখার কারণে আপনার আসলে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনি। সেই ব্যাপারে একটু জানতে চাইবো, কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে? সমস্যার সম্মুখীন বলতে অন্যদের মতো না, যেরকম হান্নানকে তো তুলে নিয়ে গেছিল পুলিশ, অ্যান্ড ওকে ওখানে রিমান্ডে রাখা হয়েছিল, ওরকম কিছু আমি ফেস করিনি। হতে পারে আমি মেয়ে বলে, হতে পারে আমি একটু রিজার্ভ থাকি, আমি আননোন কল ধরি না, এই জন্য হয়তো ডিরেক্টলি আমি যেটা বলে যে থ্রেট সেটা কমই পেয়েছি। তবে কমেন্টসে অহরহ এখনও খুঁজলে পাওয়া যাবে আমার গানের নিচের কমেন্টসে। সো ওটাই একটা সবসময় ভয় তো কাজ করতোই টুকটাক, যেরকম কলিং বেল বাজতে আমার মনে হতো যে আচ্ছা কে আসছে, মানে একটা জানের মধ্যে একটা ধক করে ওঠা, ওরকম ছিল বিষয়গুলো। আমি একাই ছিলাম বলতে গেলে। তো সব মিলিয়ে এরকমই ছোটোখাটো সমস্যা, খুব বড়সড় কিছু হয়নি, হতে পারতো আরও খারাপ কিছু হতে পারতো। থ্যাঙ্কফুল যে বড় কিছু হয়নি। আর একটু সাহস আসলে ফ্যামিলি থেকেও আসে, আমার পরিবার আমাকে বরাবরই এসব বিষয়ে ভীষণ ইন্সপায়ার করে, আমার গানের বিষয়ে বা আমি যদি দেশ নিয়ে কিছু করতে চাই সেই বিষয়েও। উনি এই যে বললেন আপনার পরিবারের সাপোর্ট আপনি পেয়েছেন, পরিবারের বাইরে আসলে এই প্রেক্ষাপটে আপনি কাদের সহযোগিতা পেয়েছেন মানসিকভাবে, যে কোনোভাবেই হোক? আমি গানটা যখন পোস্ট করেছি রাত 2টোর সময়, এরপরে তো আমি আসলে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছি। সকালবেলা উঠে দেখি যে মুস্তফা সরোয়ার ফারুকী স্যার আমার গানটা শেয়ার করেছেন, তিশা ম্যাম শেয়ার করেছেন, আরও অনেকে, মানে ভিকি জাহেদ, মারিয়ানুর আপু, অনেকেই। হ্যাঁ, যে আমি তখন মানে নিজে তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে গানটা আসলে এত দূর সাড়া ফেলবে বা বাংলার প্রত্যেকটা মানুষ এই গানটা পছন্দ করবে। তো সবারই সাপোর্ট কম বেশি পেয়েছি, ভালোবাসা পেয়েছি বলে হয়তো আজকে এখানে বসে আছি। উনি যেটা আরেকটু জানতে চাইবো সেটা হলো যে ধরেন আপনি কিন্তু যে নামগুলো বললেন, র্যাপার হান্নান সাহেব উনি গান করেছেন এবং অন্যান্য যারাই এখানে গান করেছেন আন্দোলনকালীন সময়ে, আপনিও তাদের মধ্যে একজন। স্পেসিফিকভাবে যদি আমরা আপনার গানের কথা বলি, আপনার কি মনে হয় আপনার গান কিভাবে প্রভাব ফেলেছে? যারা চলে গিয়েছেন তারা তো গিয়েছেন, বাকিদের মাঝখানে কিভাবে মানে প্রভাব ফেলেছে? ওদের গানগুলো ছিল হচ্ছে রক্ত গরম করা গান, যে কেন করলো এটা, মানে একটা ভেতর থেকে একটা খুব ক্ষুব্ধ একটা জিনিস আসে, যে রাগ বা প্রতিরোধে বা প্রতিশোধের একটা বিষয়। আমারটা হচ্ছে খুবই আবেগী বা বলতে গেলে খুবই দুঃখ কষ্ট, বাংলার প্রত্যেকটা মানুষ যেটা ফেস করেছে সেই বিষয়গুলো আমি তুলে ধরেছি। তা আমার মনে হয় যে মানুষ যতবারই শুনেছে, আমি আমার গানের কমেন্টসগুলোর ম্যাক্সিমাম কমেন্টস এমন ছিল যে তারা আমার গান শুনে কেঁদেছে। তো আমার মনে হয় এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া এখন অবধি আমার জীবনের। আপনি যে বললেন যে আপনি হলেন যে ধরেন এই যে 2 দিনই যেতে পেরেছেন শারীরিক অসুস্থতার কারণে, আপনি ফিজিক্যালি 2 দিন আন্দোলনে গিয়েছেন, সেই 2 দিন কেমন দেখলেন? সেই 2 দিন মোটামুটি তখন পরিস্থিতি একটু শেষের দিকে, তো মানে একটু গরম ছিল, কিন্তু খুব বেশি যে মারামারি বিষয়টা ওই এরিয়াতে ছিল না যে এরিয়াতে আমি ছিলাম। তো এই যে গান লিখলেন, যাদের নিয়ে লিখলেন, যে আবেগ থেকে লিখলেন, সেই আবেগ বা যে চাওয়া ছিল আমাদের, সেই 5ই আগস্টের অনুভূতি জানতে চাইবো যে সেদিন কি মনে হচ্ছিল, যে আমি ওই ব্যাপারটা একটু জানতে চাই। পূর্ণি, কি ফিল হচ্ছিল এই সময়? 5ই আগস্টে সকাল থেকে যেহেতু কিছু ছিল না, আমার বাসায় টিভিও নেই যে আমি টিভি দেখবো ওরকমও উপায় নেই, সবই বন্ধ। তো আমরা করেছিলাম কি, আমি আর আমার ফ্ল্যাটমেট হচ্ছে উপরে 3 তলায় যে একটা আন্টির বাসায় যে আমরা টিভিতে নিউজ দেখছিলাম, তখন দেখলাম যে গণভবনে সবাই যাচ্ছে, লুটপাট করছে এইসব আর কি। তখন একটু কেমন কেমন যেন লাগছিল যে আচ্ছা কি হচ্ছে আসলে, মানে সব কিছু আনপ্রেডিক্টেবল না, আমি বুঝছিও না যে কি হবে।
এরপরে যখন আস্তে শুনলাম যে না চলে গেছে, আসলেই চলে গেছে এবং জিনিসটা এভাবে আসলে বদলাতে যাচ্ছে, কেন জানি একটা ভিতর থেকে মনে হচ্ছে একটা চাপা কষ্ট নেমে যাচ্ছিল। এবং আমরা পরে বের হলাম বিকালের দিকে, অনেক দূর আমরা হেঁটে হেঁটে গেছি, রিক্সা ছিল না কোনো, অনেক দূর, বেশ অনেক দূর। এবং আমি দেখছিলাম সবাই বের হয়েছে, মানে সেই বাচ্চা থেকে শুরু করে বড়, মানে আন্টি আঙ্কেলের বয়সী সবাই বের হয়েছে, অনেকে ট্রাক নিয়ে বের হয়েছে, সবাই উল্লাস করছে, মজা করছে, কথা বলছে। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি বিজয় দিবস দেখিনি, কিন্তু এটা হয়তো বা অন্য ধরনের একটা বিজয়, যেটা সবার মধ্যে থেকে সবাই একটা গুহা থেকে বের হয়েছে, এরকম একটা বিষয় যে খুব আনন্দ উচ্ছ্বাস করছে। তবে ওখান থেকে ফেরার পর আবার একটু মানে মনটা খারাপ হয়ে গেছিল, যে মন খারাপ আমার আজ পর্যন্ত। কেন? কেন বলতে এখনো অবধি না সব কিছুই, যে বললাম আনসার্টেইন বা অনেক কিছুই আছে যেগুলো কন্ট্রোলের মধ্যে নেই, স্বাভাবিক, কারণ এত দ্রুত সব কিছু ঠিক হওয়া সম্ভব না। কিন্তু এই যে এর মধ্যে থেকে অনেকে সুযোগ নিচ্ছে, অনেকে আরও বেশি ক্ষতি করছে। সবার ইন্টেনশন ভালো এমন না আর কি, ম্যাক্সিমামই হয়তো ইন্টেনশন ভালো, সবাই ভালোই চায় দেশের, কিন্তু ওই যে 2-4 জন খারাপের জন্য কিন্তু সবার নামটা খারাপ হয়। তো ওই জায়গা থেকেই মনটা খারাপ। এই যে আপনি বললেন আপনার মন খারাপ, কিন্তু দেশ আসলে একদিনে ঠিক হবে না, কি সময় নিয়ে মেরামত হচ্ছে। তো এই সংস্কার বা মেরামতে আপনার অবদান কি হতে পারে বলে মনে করছেন? আমি যতদূর পারি, আসলে আমি না এর মাঝে আমি আরও 2-3টা গান লিখেছিলাম, ভাবছিলাম যে দিব এই সেম ক্যাটাগরির গান, কিন্তু আসলে জিনিসগুলো এত দ্রুত শিফট হচ্ছে, দেখা যাচ্ছে আমি আগের দিনে যেটা লিখছি পরের দিনে সেটা আর কোনো অস্তিত্ব থাকছে না, ওটা আর ভ্যালিড না। তো আমি লিখে কুলোতে পারছি না, এক এক দিন এক এক কাহিনী, এক একটা জিনিস হচ্ছে, মানে এই রঙ্গমঞ্চ থেকে কবে বের হতে পারবো বা কবে একটা সঠিক সমাধানে বা সবাই একত্রিত কখন হবে, এই আশায় বসে আছি আর কি। মানে আমরা সবাই আবার কেমন যেন বিচ্ছিন্ন হয়ে গেছি, একটা ইউনাইটেড বিষয় ছিল সেটা কিন্তু এখন আবার আস্তে আস্তে মানে বিভক্তের পথে, যেটাই আমাকে ভাবাচ্ছে। সেটা আপনাকে ভাবাচ্ছে। একই সঙ্গে হলো যে সঙ্গীতই হলো যে আপনার একমাত্র মাধ্যম, এবার সেটা আমরা সে সম্পৃক্ততার কথা বললে, এই যে সঙ্গীত এতক্ষণ ধরে আপনার গান নিয়ে কথা বললাম, গানের প্রভাব নিয়ে কথা বললাম, আমরা একটু গান শুনতে চাই পূর্ণি আপনার কাছে। দুর্দান্ত পূর্ণি, আমার সরাসরি এই গান শোনার সৌভাগ্য হলো। মানে এই গান থেকে জানতে চাইবো, একটি গানে আপনি আসলে অনেক কিছু কভার করেছেন, লিখেছেন, ভবিষ্যতে গান, ক্যারিয়ার সব কিছু মিলে আসলে পরিকল্পনা কি? গানের মানুষ গানেই থাকতে চাই, তবে আমার একটা খুব বাজে রকমের অভ্যাস আছে, আমার একটা জিনিসে পড়ে থাকতে ভালো লাগে না, আমি অনেক কিছু করতে পছন্দ করি। গান করি মানে প্রত্যেক দিন গান করতে হবে এমন না জিনিসটা। আমি একই সাথে ছবি আঁকি, আমি পড়তে ভালোবাসি, আমি বিভিন্ন জিনিস নিয়ে জানতে ভালোবাসি, আমার
পেটস আছে, পাখি আছে, বিড়াল আছে, আমি ওদের সাথে থাকি। তো অনেক কিছুই করার ইচ্ছা আছে। আমি আসলে কখনোভাবে ধরে রাখি না যে আমি এটা করব ওটা করব। আমার যখন যা মনে হয় আমি তখন করি। কোনো কিছু আমি প্ল্যান মাফিক করতে পারি না। যদি আমি ভেবেও রাখি যে আমি এটা করব, ওটা দেখা যায় করা হয় না আমার। তাই প্ল্যান ওভাবে বলতে পারছি না। তবে আমার সবচেয়ে বড় ইচ্ছা আমার দেশের জন্য আমি কিছু করব, সেটা ইন্টারন্যাশনালি, সেটা আমি ইন্টারন্যাশনালি আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করতে চাই। একটু জানতে চাই যে আসলে যেটা আপনি বললেন যে আপনি অনেক কিছু করেন এবং গান তার একটা মাধ্যম আসলে, তো যে ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করবেন আপনি, তার একটু স্নিক পিক আমাদেরকে একটু দেন, উড লাভ দ্যাট। আমি এটা হতে পারে আমার গানের মাধ্যমে, আমি যদি ইন্টারন্যাশনালি ভালো কিছু করতে পারি। হতে পারে আমি পড়াশোনা মোটামুটি আমি ভালো, আমি কখনো খারাপ স্টুডেন্ট ছিলাম না, আমি কর্পোরেট সেক্টরেও ভালো করব, হয়তো বিজনেস করতে পারি। বা হতে পারে আমি সব বড় বড় সংস্থা আছে যেরকম UN, UNICEF, এদের সাথে আমি কাজ করতে পারি। আমি টোটালি আমি ভালো কিছু করতে চাই, এটা হচ্ছে কথা। এখন আমি যেভাবেই করি, যেভাবে আর কি আমি সুযোগটা পাই, যেভাবে আমার কাছে ব্লেসিংসটা আসে, সেভাবে আমি অ্যাকসেপ্ট করব। আসলে পরিস্থিতির উপর নির্ভর করবে, কিন্তু আপনি আসলে কিছু করতে চান, সেটা যেই মাধ্যমেই হোক না কেন। আপনার গানের এত জয় জয়কার এবং হলো যে সেই জয় জয়কার কেন সেটা আমি আজকে সামনাসামনিও দেখতে পারলাম। আপনাকে অনেক অভিনন্দন পূর্ণি। চারদিকে মিউজিক এবং মিউজিশিয়ানদের এত জয় জয়কার, আমরা জানতে পারলাম যে শুধু মিউজিকই নয়, আপনি আসলে একাধারে হলো যে পেইন্টার, আপনি আঁকেন, আপনি পড়তে ভালোবাসেন, আপনি মানে একই অঙ্গে অনেক ধরনের গুণ নিয়ে আপনি হলেন যে পূর্ণি বসে আছেন। আমরা আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি, আপনার জন্য শুভকামনা, এবং আমরা চাই দেশের অন্যান্য নাগরিকদের মতো শিল্পাঙ্গনের এবং হলো যে স্পেশালি সঙ্গীতাঙ্গনের লোকজন এগিয়ে আসবে এবং আপনি তাদের মাঝখানে উল্লেখযোগ্য একজন হয়ে উঠবেন। আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন পারসা মাহজাবিন পূর্ণির কথা, তার সেই গণ অভ্যুত্থানের সময়কার সঙ্গীতের কথা, কিভাবে সে লিখেছিল, কি হয়েছিল তার সঙ্গে, সঙ্গীত কিভাবে গণ অভ্যুত্থান বিপ্লবে অবদান রেখেছে এবং রাখবে, সেই সব কথা মেলায় আমাদের আজকের আয়োজন ছিল। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো পর্বে। সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান জেরি। ভালো থাকুন, সুস্থ থাকুন।